ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আগের দিন আমরা প্রবাবিলিটির 39 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা আবার 40-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো অঙ্কগুলো কি আছে এবং ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে আমরা অঙ্কগুলো করছি। তো 40-এর দাগের অঙ্ক আমাদের কি বলেছে, এ আর বি দুটি ঘটনা এবং পিবি নট ইকুয়াল টু 1 বলে দিয়েছে। পিবি নট ইকুয়াল টু 1, তাহলে পি অফ এ বাই বি এর কমপ্লিমেন্টের মান কত হতে পারে? তাহলে পি অফ এ বাই বি এর কমপ্লিমেন্টের মান চেয়েছে। আমরা তো সূত্র জানি, পি অফ এ বাই বি সূত্র কি? পি অফ এ বাই বি হলে আমাদের সূত্র কি হয়? উপরে হয় পি অফ এ ইন্টারসেকশন বি আর নিচে হয় পি অফ বি, মানে নিচে যেটা থাকে ওটাই আমাদের নিচে হয়। তাহলে আমাদের পি অফ এ বাই বি এর কমপ্লিমেন্ট মানে উপরে কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর নিচে কি হবে? পি অফ বি এর কমপ্লিমেন্ট। তো তোমরা যখন সূত্র মুখস্থ করেছো তখন দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট জিনিস। এক নম্বর সূত্র তোমার হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা থাকলে তোমার হয় যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা থেকে বাদ। মানে আমার বি এর কমপ্লিমেন্ট আছে মানে এ থেকে বাদ যাবে পি অফ এ ইন্টারসেকশন বি। আর যদি পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি হয় তাহলে এটা হয় পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো সূত্র খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে এখানে আমাদের কোন সূত্রটা পড়বে? প্রথমটা। তাহলে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হবে। আর নিচে পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে কি? 1 মাইনাস পিবি। তো পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পিবি। এবারে দেখি কোন অপশনে আছে। তাহলে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস পিবি, এ অপশনটা তোমাদের সঠিক উত্তর। তাহলে অপশন এ, এটা ছিল আমাদের 40-এর দাগের অঙ্ক। এরপরে তোমরা দেখো 41-এর দাগের অঙ্ক কি আছে। তাহলে এরপরে আমরা আসছি 41-এর দাগের অঙ্ক। 41 দাগের অঙ্ক কি আছে দেখো। 41-এর দাগের অঙ্ক বলছে পি এ মানে ছোট হাতের এ আর পিবি মানে ছোট হাতের বি। তো পি এ মানে হচ্ছে ছোট হাতের এ আর পিবি মানে হচ্ছে ছোট হাতের বি, এটা বলে দিয়েছে। এবং তোমাকে বলে দিয়েছে যে তাহলে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। প্রত্যেকটা বিকল্প প্রশ্ন যেটা আছে তার মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পি অফ এ বাই বির কথা বলছে। তো পি অফ এ বাই বি আমাকে বার করতে হবে। তো পি অফ এ বাই বি সূত্র কি? পি অফ এ বাই বি মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তো পি অফ বি নিচে হবে আর উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। তো দেখা যাক রেজাল্ট কি আছে। তো পি অফ এ বাই বি তো জানি না, পিবির ভ্যালু আমরা জানি পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। পিবির ভ্যালু কত আছে? বি। বিটাকে আমি এদিকে গুণ করে দিচ্ছি, কেন আমার অ্যান্সারে এটা আছে এটা আছে, এটা তো নেই। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু বার করে নিচ্ছি। তো পিবিটাকে যদি আমি এদিকে গুণ করে দিই, বি ইন্টু পি অফ এ বাই বি সমান আমার কত এসে যাবে? পি অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা একটা সূত্র জানি যে যে কোনো কিছুর সম্ভাবনা সবসময় একের থেকে ছোট বা সমান হয়। তো এখানে ইকুয়াল টুটা দেয়া নেই, তাই লেস 1 ধরেই কাজ করছি আমরা। যে কোনো কিছুর সম্ভাবনা একের ছোট বা সমান হয়, সমান চিহ্নটা দেয়া নেই বলে আমি লেস ধরেই কাজটা করছি। তো পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি? পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটার মানও তাহলে একের থেকে ছোট হবে। পি এর মান বলে দিয়েছে ছোট হাতের এ, পিবির মান বলা আছে ছোট হাতের বি। পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু পেয়ে গেছি মাইনাস বি ইন্টু পি অফ এ বাই বি, আর এদিকে লেস 1, 1টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা ওদিকে চলে যাবে। তার মানে এ প্লাস বি মাইনাস 1 লেস বি ইন্টু পি অফ এ বাই বি। তাহলে পি অফ এ বাই বির মান কত আসছে? পি অফ এ বাই বির মান আসছে, এই বিটা নিচে চলে আসবে। আর যেহেতু পি অফ এ ইন্টারসেকশন আগে ভালো করে আমরা লিখে নিই, এ প্লাস বি মাইনাস 1 বাই বি, এটা কার থেকে ছোট? পি অফ এ বাই বি এর থেকে। তার মানে ঘুরিয়ে লিখলে পি অফ এ বাই বি এটা গ্রেটার এ প্লাস বি মাইনাস 1 বাই বি এর থেকে, যেটা আছে আমাদের অপশান নাম্বার
এ প্লাস বি মাইনাস ওয়ান বাই বি, এটাও অপশান নাম্বার এতে আছে। তাহলে এর অপশানটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা আসছি 42 দাগের অঙ্ক। বলছে 1 2 3 করে করে 100টা টিকিট আছে। বলছে 100টা টিকিট থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি টিকিট তোলা হলো। মানে 100টা থেকে যদি আমাকে 4টে টিকিট তুলতে বলে, তাহলে আমরা কত প্রকারে তুলতে পারবো? 100টা থেকে 4টেকে নির্বাচন করতে হবে, তার মানে 100C4। ঠিক আছে, কিন্তু এখানে বলে দিয়েছে দুটি চিহ্নিত অঙ্ক 1 থেকে 40-এর মধ্যে, মানে দুটো নিতে হবে 1 থেকে 40-এর মধ্যে। তাহলে 1 থেকে 40-এর মধ্যে যদি আমি দুটো নিয়ে নিই, তাহলে আর কতগুলো টিকিট পড়ে আছে আমার? আর 60টা টিকিট পড়ে আছে। টোটাল ছিল 100টা, 1 থেকে 40-এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো, তাহলে আর এবারে 41 থেকে 100-র মধ্যে আমাকে বাদ বাকি আরও দুটো নিতে হবে। তো 1 থেকে 40 থেকে দুটো, মানে 40টা থেকে দুটো নেবো, আর এদিকে 60টা থেকে দুটো নেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা বার করতে বলেছে। তাহলে আমাদের নিচে হবে 100C4। কেন 100C4 হবে? 100টার মধ্যে থেকে 4টে নিচ্ছি, তাই 100C4 নিচে হবে। ঠিক আছে, আর উপরে কি হবে? উপরে প্রথম 40টা থেকে দুটো নিচ্ছি বলে উপরে 40C2 ইন্টু, আর তারপরে 60টা থেকে আমি দুটো নিচ্ছি বলে ইন্টু 60C2। মানে 1 থেকে 40 থেকে আমাকে দুটো নিতে বলেছে, আর 41 থেকে 100-র মধ্যে থেকে আরও দুটো নিতে বলেছে। এখানে যদি 40টা সংখ্যা থাকে, এখানে 60টা সংখ্যা আছে, তাহলে 40টা থেকে দুটো, আর এদিকে 60টা থেকে দুটো নিতে হবে। এটাই তোমাদের উত্তর, মানে তোমাদের অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার ডি, এটা ছিল আমাদের 42 দাগের অঙ্ক। নেক্সট আসছি আমরা 43 দাগের অঙ্ক। 43 দাগের অঙ্ক বলছে এ বি দুটি স্বাধীন ঘটনা, এ বি দুটি স্বাধীন ঘটনা, পি অফ এ ইউনিয়ন বি দিয়ে দিয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বিও দিয়ে দিয়েছে। তাহলে 43 দাগের অঙ্ক, পি অফ এ ইউনিয়ন বি দিয়ে দিয়েছে। পি অফ এ ইউনিয়ন বির ভ্যালু দেওয়া আছে তোমার 0.58, 0.58, আর পি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে 0.12, আর এ বি স্বাধীন ঘটনা বলেছে। এ বি স্বাধীন ঘটনা মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু কত? পি এ ইন্টু পিবি, এটা কিন্তু 0.12, পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে আমরা পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি জানি? পি অফ এ ইউনিয়ন বি, যেটা অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়া আছে 0.58, তার সূত্র কি জানি? পি অফ এ ইউনিয়ন বি মানে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0.58। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু যদি আমি বসিয়েই দিই, এটার ভ্যালু দেওয়াই ছিল, এখানে কত দেওয়া ছিল? 0.12। তাহলে পি এ প্লাস পিবি মাইনাস 0.12 সমান 0.58। তাহলে এটা ওদিকে গেলে কি হয়ে যাবে? তাহলে পি এ প্লাস পিবি সমান 0.58 প্লাস 0.12, তার মানে এদের যোগফলটা আসছে কত আমারে? 0.70, মানে 0.7। তাহলে এমন দুটো সংখ্যা তুমি চিন্তা করো যাদের গুণ করলে 0.12 হবে, আর যোগ করলে, পয়েন্ট যদি তুলেই দিই, যোগ করলে, গুণ করলে 12, যোগ করলে 70 হবে। এরকম দুটো সংখ্যা কি কি হতে পারে? তাহলে আমরা যদি চিন্তা করি গুণ করলে 0.12 আর যোগ করলে 0.7, আমি যদি ভাবি 0.6 ইন্টু 0.2 করবো, তাহলে গুণ করলে কত আসছে? 0.12 আসছে, 12 আসছে, কিন্তু যোগ করলে, এদের যোগ করলে কত আসবে? 0.6 প্লাস 0.2 কত আসবে? 0.8, 0.7 তো আসছে না। আর কি সংখ্যা থাকতে পারে যাদের গুণফল 12? 12 ইন্টু 1 হতে পারে, কিন্তু 12 প্লাস 1 আসবে না এটা। আর 4 3 12 হতে পারে, সব থেকে কাছাকাছি 4 3 12। তাহলে 0.4 ইন্টু 0.3, এটা করলে তো পেয়ে যাচ্ছে 0.12। আর 0.4 প্লাস 0.3, এটা করলেও আমাদের কত চলে আসছে? 0.7 চলে আসছে। তাহলে যোগফল 0.7 হচ্ছে, গুণফল 0.12 হচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার পি এর মান 0.4ও হতে পারে, পি এর মান 0.3ও হতে পারে। যদি পি এ 0.4 হয় তাহলে পিবি 0.3, আর পি এ যদি 0.3 হয় তখন পিবি কিন্তু 0.4।
তাই জন্য আমাদের এই পি এর সম্ভাব্য মান চেয়েছে, পি এর সম্ভাব্য মান 0.4 বা 0.3। তাহলে কোনটা উত্তর হবে আমাদের? বি এর অপশানটা উত্তর হবে, বি এর অপশানটা সঠিক উত্তর। 43-এর পরে আমরা আসছি 44-এর দাগের অঙ্কে। 44-এর দাগের অঙ্কটা দেখো, অনেক তথ্য তোমাদের দিয়ে দিয়েছে, আমাকে সেখান থেকে কি বার করতে হবে। 44-এর অঙ্কটা দিয়ে দিয়েছে, পিএ দিয়ে দিয়েছে, পিবি দেয়া আছে, পিএ দেয়া আছে 0.3, পিবি দেয়া আছে 0.4, পিসি দেয়া আছে 0.8, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া আছে আমাদের 0.08, 0.08, পি অফ এ ইন্টারসেকশন সি দেয়া আছে, এটা দেয়া আছে আমাদের 0.28, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দেয়া আছে, এটা দেয়া আছে তোমার 0.09। এই তথ্যগুলো আমাকে দেয়া আছে, আমাকে বার করতে হবে পি অফ এ বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কোন রেঞ্জের মধ্যে থাকবে। আরও একটা তথ্য দেয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গ্রেটার ইকুয়াল টু 0.75। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথস। তো কারোর সম্ভাবনা যদি 0.75-এর থেকে বড় হয়, তার সম্ভাবনাকে অবশ্যই 1-এর থেকে ছোট হতে হবে। তাহলে এর সম্ভাবনা 0.75-এর থেকে বড়, কিন্তু 1-এর থেকে তো ছোট। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.75 লেস ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এটা ছোট এটা বড়, এটাকেই এইভাবে লেখা যায়। আর এই জিনিসটারই সম্ভাবনা আমাদের আবার 1-এর থেকে ছোট। তাহলে আমরা কি করতে পারি? বাঁ দিকে আমার 0.75 আছে, আর এই মাঝখানটায় পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলাটা কি? পি এ প্লাস পিবি প্লাস পিসি হবে। প্রথমে পি এ হয়েছে মানে বিও আসবে, বি হয়েছে মানে সিও আসবে। এবারে এ বি একসাথে হবে, মানে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ। তাহলে এ বি বিসি সিও হয়ে গেল। আর কে হবে? আর হবে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা প্লাস হবে। এই তিনজনে মাইনাস বসবে আর ওটা প্লাস হবে, আবার লেস দ্যান ইকুয়াল টু দিকে 1 আছে। এবার সবার ভ্যালুগুলো পুট করছি। এটা 0.75, পি এর মান 0.3, পিবির মান 0.4, পিসির মান 0.8, মাইনাস এ ইন্টারসেকশন বি মানে 0.08, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি জানি না, সি ইন্টারসেকশন এ 0.28, আর এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 0.09 লেস দ্যান ইকুয়াল টু 1। তো এটা ক্যালকুলেট করলে প্রত্যেকটা দশমিকের পরে 2 ঘর করে ধরে নাও, মানে 30, 40, 70, 70 আর 80, 150, 150 থেকে 8 বাদ গেলে 142, 142 থেকে 28 বাদ, আগে 8 বাদ দিই তারপরে 20 বাদ দিয়ে দেবো। তো 142 থেকে 8 বাদ দিলে 134, আরও 20 বাদ দিলে আমাদের থাকছে 114, 114 আর 9 যোগ করলে 123, মানে 1.23 থাকবে। তাহলে 0.75 লেস দ্যান ইকুয়াল টু 1.23 মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 1। তো সবার থেকে আমরা 1.23 বিয়োগ করছি, 0.75 মাইনাস 1.23 পি অফ বি ইন্টারসেকশন সি 1 মাইনাস 1.23, মাঝখানেরটা থেকে 1.23 বিয়োগ করে দিয়েছি বলে এইটা পড়ে আছে। তুমি এরকমও চিন্তা করতে পারো, এটাকে যদি ওদিকে পাঠাই তাহলে ওদিকে গেলে কি হবে? মাইনাস হবে। এটাকে যদি এদিকে পাঠাই এদিকে গেলেও কি হবে? মাইনাস হবে। তো এই হচ্ছে আপাতত স্ট্রাকচার। এবারে দেখা যাক কি আসছে রেজাল্ট। তো রেজাল্ট আসছে 75 থেকে 123 বাদ দিলে আমরা 75 থেকে 123 বাদ দিলে আমরা কত পাবো? 48 পাবো, মাইনাস 48 মাইনাস 0.48 পি অফ বি ইন্টারসেকশন সি লেস দ্যান ইকুয়াল টু 1 থেকে 1.23 বাদ দিলে মাইনাস 0.23 পাবো। তো মাইনাসগুলো কেটে গেলে চিহ্ন কিন্তু ঘুরে যায়, তো মাইনাস কেটে গেলে
0.48 greater equal to P of B intersection C greater equal to 0.23। তাহলে ঘুরিয়ে লিখলে 0.23 কার থেকে ছোট, P of B intersection C less than equal to 0.48। তাহলে এই রেঞ্জের মধ্যে P of B intersection C এর ভ্যালু থাকবে, যেটা আছে আমাদের অপশন নাম্বার এতে। এই অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 0.23 P of B intersection C 0.48 এই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এটা ছিল তোমাদের 44-এর দাগের অঙ্ক। নেক্সট আসছে আমরা 45-এর দাগের অঙ্ক। তো 45-এর দাগের অঙ্কটা কি আছে দেখে নাও। বলছে ABCD চারটি ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ। পরস্পর পৃথক ও সম্পূর্ণ মানে তাদের ইউনিয়ন ভ্যালু কিন্তু 1 হবে, আর পৃথক মানে কোনো ইন্টারসেকশন থাকবে না। চারটে ঘটনা ABCD পরস্পর পৃথক ও সম্পূর্ণ, তার মানে পৃথক ও সম্পূর্ণ মানে P of A ইউনিয়ন B ইউনিয়ন C ইউনিয়ন D। সম্পূর্ণ ঘটনা মানে এদের টোটাল সম্ভাবনা 1 হবে, আর পৃথক বলেছে বলে এরা আলাদা হয়ে যাবে, মানে PA প্লাস PB প্লাস PC প্লাস PD ইকুয়াল টু তোমার 1 হবে, ঠিক আছে। পৃথক ও সম্পূর্ণ ঘটনা। এরপরে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলে দিয়েছে যে BCD ঘটনার প্রতিকূলের সূচক বলে দিয়েছে। প্রতিকূলের সূচক কার বলে দিয়েছে? B এর প্রতিকূল। B এর প্রতিকূল, B এর প্রতিকূলের সূচকটা দেখো দেয়া আছে তোমার 7:2। তাহলে 7:2। তাহলে প্রতিকূল মানে আমি বলেছিলাম এটা কমপ্লিমেন্ট হয় আর এটা PB হয়। তাহলে PB মানে কত? এখান থেকে আমি PB পেয়ে যাচ্ছি 2/7 আর 2 যোগ করলে কত হচ্ছে তোমার 9 হচ্ছে। তাহলে 2/ তোমার হবে 9 P of B মানে। আচ্ছা, C এর প্রতিকূল কত বলে দিয়েছে? C এর প্রতিকূল, C এর প্রতিকূল কত বলেছে দেখো। C এর প্রতিকূল বলা আছে তোমার 7:5। 7:5, তার মানে এটা কমপ্লিমেন্ট, এটা P of C। তাহলে P of C কত আসবে? একইভাবে 5/7, 5 যোগ করলে 12 চলে আসবে। আর D এর প্রতিকূল, D এর প্রতিকূল, D এর প্রতিকূল তোমার বলা আছে 13:5। 13:5। D এর ক্ষেত্রেও সেম, প্রতিকূল মানে আগে কমপ্লিমেন্ট পরে ওই জিনিসটা থাকে। তাহলে এটা কমপ্লিমেন্ট, এটা D এর সম্ভাবনা। তাহলে সম্ভাবনাটা কত হবে? 5/, P of D মানে আমাদের আসছে 5/13 আর 5 যোগ করলে 18। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? P of A প্লাস P of B প্লাস P of C সব ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই, তাহলে P A আমার থেকে গেল। প্রথমে আমার বসছে 2/9, তারপরে বসছে 5/12, আর তারপরে বসছে আমার 5/18। 5/18 এটা ইকুয়াল টু কত ছিল? 1। তো এখানে লসাগু করে নিচ্ছি, লসাগু করে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। 2, 9, এই 12, 9 আর 18 লসাগু, 9 আর 18 লসাগু তো 18, আর 12 আর 18 লসাগু কিন্তু 36। তাহলে 9 4 36, 4 2 8, 12 3 36, 5 3 15, আর 18 2 36 মানে 5 2 10 ইকুয়াল টু 1। 15 8 23, 10 33। তাহলে P of A সমান হচ্ছে তোমার 1 মাইনাস, এটা যোগ করলে নিচেতে 36 আসছে, 15 10 25 আর 8 33, 33/36। তাহলে P of A সমান আসছে আমাদের 36, লসাগু হলে 36, আর 36 থেকে 33 বাদ দিলে 3/36। তাহলে P of A যদি আমার 3 আর 36 কাটাকুটি করলে 1/12। তাহলে P of A এর কমপ্লিমেন্ট কত হবে? 1 মাইনাস 1/12। কমপ্লিমেন্ট মানে 1 থেকে বাদ দিতে হয়, তাহলে 11/12। এবারে আমাকে জিজ্ঞেস করেছে এর অনুকূলের সূচক কত হবে। এর অনুকূল, এর অনুকূল মানে তার মানে এর অনুকূল, অনুকূল মানে এ আগে হবে, তারপরে কিন্তু তোমার এর কমপ্লিমেন্ট বসবে। এ আগে হবে মানে এ এর মান কত আমাদের? 1/12 ইস্টু 11/12। কাটাকুটি করলে 12 12 কেটে যাবে, 1:11 তোমার অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, এরপরে 46-এরটা। 46-এর অঙ্ক দেখো, এটা ততক্ষণ মুছে নিই। বলছে গণিতের একটি অঙ্ক 3 জন ছাত্রকে সমাধান করার জন্য দিয়েছে। তো অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করার সম্ভাবনা। 3 জন ছাত্র, আমি ধরে নিচ্ছি A B C 3 জন ছাত্র আছে।
তো তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করার সম্ভাবনা, মানে এ এর ক্ষেত্রে সম্ভাবনা সেটা হাফ, বি এর ক্ষেত্রে সেই সম্ভাবনাটা তোমার 1/3, আর সি এর ক্ষেত্রে সেই সম্ভাবনাটা 1/4। দাগ নাম্বার হচ্ছে আমাদের 46 দাগের অঙ্ক করছি। তো 3জন ছাত্রের পক্ষে সমাধান করার সম্ভাবনা বলে দিয়েছে, তাদের মধ্যে কেবল একজনের অঙ্কটি সঠিকভাবে সমাধান করার সম্ভাবনা, মানে একজনই ঠিক করেছে আর বাদ বাকি সবাই ভুল করেছে। তাহলে সেই কেসটা কি? কেবল একজন সঠিকভাবে সমাধান করার সম্ভাবনা জানতে চেয়েছে। তাহলে যদি একজন ঠিক করে, ভুল করলে কি সম্ভাবনা আছে সেগুলো দেখে নিই। প্রত্যেকটার কমপ্লিমেন্ট বার করে নেবো। পি অফ এ এর কমপ্লিমেন্ট মানে 1 - হাফ, মানে এটা হাফ আসবে। পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে কত আসবে? 1 - 1/3, মানে 2/3 আসবে। আর পি অফ সি এর কমপ্লিমেন্ট মানে কি আসবে? 1 - 1/4, মানে 3/4 আসবে। তাহলে একজন সমাধান করবে, যদি এ সমাধান করে তাহলে বি সমাধান করবে না, সি সমাধান করবে না। আর যদি বি করে তাহলে এ করতে পারেনি, বি পেরেছে, সি পারেনি। আর একটাই কেস আছে, এ পারেনি, বি পারেনি, সি পেরেছে। আর যেহেতু তোমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলো মুখস্থ করবে, যে এ বি যদি স্বাধীন হয় তাহলে এ এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্টও কিন্তু স্বাধীন হবে। আবার যদি এ বি স্বাধীন হয় তাহলে এ এর কমপ্লিমেন্ট ইন্টু বি এরাও স্বাধীন হবে, এ এর কমপ্লিমেন্ট আর বি এরাও স্বাধীন হবে, বি এর কমপ্লিমেন্ট এ এরাও স্বাধীন হবে। তাহলে একইভাবে যদি এ বি সি স্বাধীন হয় তাদের কমপ্লিমেন্টটাও কিন্তু স্বাধীন হবে। তাহলে স্বাধীন ঘটনা মানে প্রত্যেকটা গুণ আকারে বসবে, পি এ ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি এর কমপ্লিমেন্ট। এখানেও পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি এর কমপ্লিমেন্ট। এখানে পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি। তো মানগুলো আমরা সব বসিয়ে দেবো। পি অফ এ তো হাফ ছিল, পি অফ বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 2/3, পি অফ সি এর কমপ্লিমেন্ট হচ্ছে 3/4। এখানে এর কমপ্লিমেন্ট এটা হাফই আছে, পিবি হচ্ছে 1/3, পি অফ সি এর কমপ্লিমেন্ট হচ্ছে 3/4। এটা হাফ, এটা হচ্ছে 2/3, আর এটা হচ্ছে 1/4। তো এখানে আমরা কাটাকুটি করব না। কেন কাটাকুটি করব না? সবার তলায় 2 3 4 আছে, কাটাকুটি করলে আবার লসও করতে হবে। তো একেবারে হিসাব করে নিচ্ছি, 2 4 3 12 2 24, সবার তলায় 24 আছে, দেখে না? তো 24 আমাদের লসগু হয়ে গেল। আর উপরে এটা কত হচ্ছে? 6, এটা কত হচ্ছে? 3, আর এটা কত হচ্ছে? 2। 6 3 9 2 11, 11/24 আমাদের উত্তর হয়ে গেল। তাহলে যেটা আছে আমাদের অপশান নাম্বার ডি অপশানটা আমাদের সঠিক উত্তর। এটা ছিল আমাদের 46-এর দাগের অঙ্ক। এরপরে আমরা আসছি 47-এর দাগের অঙ্কে। 47-এর দাগের অঙ্কটা দেখো। একজন প্রার্থী 3টি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে। তো প্রথম চাকরির জন্য 3জন গেছিল ইন্টারভিউ দিতে, তাহলে তার সম্ভাবনা কত? 3জন গেছে, সে একজন, তাহলে তার সম্ভাবনা 1/3। যদি 2জন ইন্টারভিউ দিতে যায় তাহলে সম্ভাবনা হাফ হাফ চান্স থাকে। তাহলে দ্বিতীয়টার জন্য 4জন আর তৃতীয় জন্য 2জন প্রার্থী আছে। তাহলে প্রথম চাকরি পাওয়ার সম্ভাবনা 3জনের মধ্যে 1জন, তাহলে প্রথম চাকরি পাওয়ার সম্ভাবনা তার কত? পি অফ এ সমান 1/3। কত দাগের অঙ্ক? 47। আর পি অফ বি দ্বিতীয় চাকরির পরীক্ষাটা যখন দিতে গেছে সেখানে গিয়ে দেখছে 4জন আছে। তো 4জন যদি আছে তার সম্ভাবনা কত? 1/4। আর তৃতীয় চাকরিটা যখন দিতে গেছে দেখছে 2জন আছে, তাহলে 2জন যদি যায় কোনো কিছু কাজের জন্য, আমার চান্স কত? হাফ, তারও চান্স হাফ, তাহলে হাফ হাফ চান্স থাকে। তার মানে এটা ওই লোকটার চান্স কত? হাফ। তো 3টে জিনিস বের করে নিয়েছি। বলছে প্রার্থীর অন্তত পক্ষে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা, মানে সে এ চাকরিটাও পেতে পারে, বিটাও পেতে পারে, সিটাও পেতে পারে, অথবা 2টো পেল, অথবা 3টেই পেয়ে গেল। মানে অ্যাকচুয়ালি আমাকে বলেছে যে অন্তত একটা চাকরি পেলেই হবে, মানে সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এ বি হতে পারে, বিসি হতে পারে, সি এ হতে পারে, বা এবিসি 3টে চাকরিই হতে পারে। তো আমরা যদি এই কাজটা করি, সে কোনো চাকরি পায়নি, এটা যদি 1 থেকে আমরা বাদ দিয়ে দিই, মানে টোটাল সম্ভাবনা তো 1 থেকে যদি কোনো চাকরি পায়নি এই কেসটা বাদ দিয়ে দিই, তাহলে বাদ বাকি কী পড়ে থাকবে? অন্তত পক্ষে একটা চাকরি পেয়েছে, কোনো না কোনো চাকরি পেয়ে গেছে। তাহলে আমরা কোনো চাকরি পাইনি তার সম্ভাবনা বার করছি।
কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, তো আগে কমপ্লিমেন্টগুলো বার করো না। 1 - 1/3 এটা চাকরি না পাওয়ার সম্ভাবনা। এই চাকরি না পাওয়ার সম্ভাবনা 2/3, পি অফ বি এর কমপ্লিমেন্ট এটা হবে 1 - 1/4 মানে আমার 3/4, আর পি অফ সি এর কমপ্লিমেন্ট এটা 1 - 1/2 মানে আমার হবে হাফ। তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা মানে এ চাকরিটাও পায়নি, বি চাকরিটাও পায়নি, আর সি চাকরিটাও পায়নি। তাহলে কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা এটা বার করলে সব স্বাধীন ঘটনা, যেহেতু এবিসি স্বাধীন। আমি যদি 3টে জায়গায় ইন্টারভিউ দিতে যাই, কারোর উপর ডিপেন্ড করে থাকবো না, কোনো চাকরির উপর এই চাকরির উপর এই চাকরিটা ডিপেন্ড করে নেই, প্রত্যেকটা স্বাধীন ঘটনা। তাহলে সেই জন্য এটা আলাদা আলাদা গুণ হয়ে যাবে, পি অফ এ এর কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি অফ সি এর কমপ্লিমেন্ট। তো গুণ করলে পি অফ এ এর কমপ্লিমেন্ট তো 2/3, পি অফ বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 3/4, আর পি অফ সি এর কমপ্লিমেন্ট হচ্ছে হাফ। তো 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল। তাহলে কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা 1/4। তাহলে কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা যদি 1/4, 1 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে অন্তত পক্ষে একটা চাকরি পেতে পারে, তার সম্ভাবনা পেয়ে যাব। অতএব অন্তত পক্ষে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা, অন্তত পক্ষে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা 1 - 1/4 মানে আমাদের 3/4, যেটা আছে আমাদের অপশান নাম্বার বি। বি অপশানে আছে। 47-এর দাগের অঙ্ক হলো। এরপরে আমরা 48-এর দাগের অঙ্কে আসছি। তো 48-এর দাগের অঙ্কটা কি আছে দেখো। একটি থলিতে 2টো লাল বল 3টে সাদা বল আছে। একটা থলিতে 2টো লাল বল আর 3টে সাদা বল আছে, এটা বলে দিয়েছে। এবং অপর একটি থলিতে একটি লাল 2টো সাদা বল আছে। অপর একটা থলিতে একটি লাল 2টো সাদা বল আছে, ঠিক আছে। তো উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করা হলো এবং থলি থেকে একটি বল তোলা হলো। তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আমাকে আগে তো কোন থলি নির্বাচিত করেছি সেটা জানতে হবে, তারপরে তো তার সাপেক্ষে আমাকে বল তুলতে হবে। তো আমার যদি চোখ বন্ধ থাকে, আমি উদ্দেশ্যহীনভাবে যদি কোনো একটা থলি নির্বাচন করি, 2টো থলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? যদি এই থলিটাকে আমি A1 বলি, এই থলিটাকে যদি A2 বলি, তাহলে 2টো থলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? হাফ হাফ চান্স আছে। যদি এখানে 3টে থলি থাকতো, আমাকে খালি থলি নির্বাচিত করতে হবে, এটা থেকে নেবো না এটা থেকে নেবো, চান্স কত? হাফ হাফ। যদি 3জন থাকতো, চান্স কত হতো? 1/3 1/3 1/3। যদি 4জন থাকতো, তাহলে 1/4 1/4 1/4। এখন 2টো থলি আছে, 2টো থলিরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? হাফ হাফ। তাহলে আগে যদি আমি প্রথম থলিটা নির্বাচিত করি, তাহলে প্রথম থলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হাফ। নির্বাচন হয়ে গেল। এবারে এখান থেকে আমাকে বল তুলতে হবে, একটাই বল তুলতে হবে। টোটাল কটা বল আছে? 5টা। কি বল তুলতে হবে? সাদা বল কটা আছে? 3টে। তাহলে নিচে হবে 5 আর উপরে হবে 3। তাহলে এখান থেকে সাদা বল তোলার সম্ভাবনা 3/5। আবার দ্বিতীয় থলি যাচ্ছি, দ্বিতীয় থলিকে নির্বাচিত করতে গেলে আমার সম্ভাবনা কত? আগে হাফ আসবে। দ্বিতীয় থলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? হাফ। এবারে দ্বিতীয় থলি থেকে বল তুলব। দ্বিতীয় থলিতে বল কটা আছে? 3টে। সাদা বল কটা আছে? 2টো। তাহলে সম্ভাবনা কত হবে? 2/3। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, আর এখানে 3/10 হচ্ছে, আর এখানে 1/3 হচ্ছে। তো 3 10 30 দশক হবে, 3 3 9 আর 10 1 10, মানে 19/30 উত্তর হবে। যেটা আছে আমাদের অপশান নাম্বার 48-এরটায় 19/30, মানে বি এর অপশানটা আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু মাথায় রাখবে, যদি এটা একই কোশ্চেন যদি 3টে থলি দিত, তাহলে এটা 1/3 1/3 1/3 হতো প্রথমে। তারপরে তুমি সাদা বল তোলো, লাল বল তোলো, যা ইচ্ছা বল করো, কিন্তু প্রথমেই হাফটা গুণ রাখতে হবে, এরও প্রথমে হাফ গুণ রাখতে হবে। কেন? এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা। শর্তযুক্ত সম্ভাবনা সবসময় বলেছে আগে একটা থলি নির্বাচিত করো, সেই শর্তে তারপরে বল তোলো। শর্তযুক্ত সম্ভাবনার জন্যই আমার এটা আসছে, ঠিক আছে। তো নেক্সট 49-এর দাগের অঙ্ক দেখো।
4টে বাক্সের প্রতিটায় 1 ডজন করে ডিম আছে। তার মানে 4টে বাক্স আছে, 1টা 2টো 3টে 4টে, 1 ডজন, মানে প্রত্যেকটা বাক্সে আমার 12 পিস করে ডিম আছে। এবারে কি বলেছে যে বাক্স 4টিতে যথাক্রমে এটাতে 2টো খারাপ আছে, 2টো ব্যাড, আর তাহলে 12টা ডিম আছে, 10টা ভালো আছে। তাহলে পরের থলিটায় কটা খারাপ আছে বলে দিয়েছে, 3টে খারাপ আছে, 3টে ব্যাড। তাহলে ভালো কটা আছে, 9টা ভালো আছে। তারপরের থলিটায় বলে দিয়েছে 1টি খারাপ আছে, তাহলে 1টি খারাপ মানে 1টি ব্যাড। তাহলে ভালো কটা আছে, 11টা। তারপরের থলিটায় বলে দিয়েছে 0টা খারাপ আছে, খারাপ নেই, তাহলে ভালো কটা আছে, 12টা। ঠিক আছে, বলছে উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করো। তাহলে তোমার চোখ বন্ধ আছে, তোমাকে একটা বাক্স নির্বাচন করতে বলেছে। সম্ভাবনা কত, 1/4। তাহলে প্রত্যেকটা বাক্স নির্বাচিত করার সম্ভাবনা কিন্তু 1/4। যদি 2টো বাক্স থাকতো হাফ হাফ চান্স হতো, 3টে হলে 1/3 1/3 1/3, আর 4টে বাক্স আছে মানে 1/4 1/4 1/4 1/4। এবারে কি বলেছে, নির্বাচন করে তা থেকে একটা ডিম তুলতে বলেছে। তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথম থেকে আগে চেষ্টা করি। প্রথম বাক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/4, খারাপ তুলতে হবে। মোট ডিম হচ্ছে 12টা, খারাপ আছে কটা, 2টো, তাহলে সম্ভাবনা 2/12। এখানেও আগে 1/4, মোট ডিম আছে 12টা, খারাপ ডিম কটা আছে, 3টে, তাহলে সম্ভাবনা 3/12। এখানেও 1/4, খারাপ ডিম আছে 1টা, তাহলে সম্ভাবনা হবে 1/12। এখানেও 1/4, খারাপ ডিম আছে 0টা, সম্ভাবনা হবে 0/12। তাহলে লাস্ট পার্টটা কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটার তলায় 4x12 আছে। তাহলে আমি ডাইরেক্ট লসাগু করে দিচ্ছি, 12 4 কত, 48, লসাগু হয়ে গেল। উপরে কত থাকছে, 2, এর উপরে কত থাকছে, 3, আর এর উপরে কত থাকছে, 1। তাহলে 3 2 5 আর 1 6, 6/48, কাটাকুটি করলে 6 48 মানে 1/8 তোমার অ্যান্সার। আর লাস্টের পার্টটা কিন্তু 0 হয়ে গেছে। তাহলে 1/8 অ্যান্সার আমাদের অপশান নাম্বার এ। এই অপশানটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা ছিল আমাদের 49 দাগের অঙ্ক। এরপরে হচ্ছে 50 দাগের অঙ্ক। দেখো 50 দাগের অঙ্কটা বলছে 0 1 2 3 4 করে করে 9 পর্যন্ত 10টা অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হলো, মানে একটা করে অঙ্ক দুবার নিচ্ছে। তো বলছে নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা। যে দুটো অঙ্ক তুলবে তাদের গুণফল 0 হতে হবে। আর কি বলে দিয়েছে, যে বলে দেয়া আছে যে দ্বিতীয় অঙ্ক তোলার আগে প্রথম অঙ্কটা পুনঃস্থাপন করেছে, মানে দ্বিতীয়টা যখন তুলছিল তার আগে প্রথমটা কিন্তু রেখে দিয়েছিল। মানে আমি যদি প্রথমবারে 2 তুলি আবার দ্বিতীয়বারে 2 তুলতে পারি, কেন 2 মার্ক করা যে বলটা ছিল না, ওটাকে আবার তো আমি ওর মধ্যে রেখে দিয়েছি বাক্সটার মধ্যে। আমি যদি প্রথমবারে 7 তুলি, দ্বিতীয়বারও আমার কিন্তু 7 আসতে পারে। তাহলে এই রকম কেসে তোমরা কি করবে, তোমাকে কিন্তু দুবার চান্স দিয়েছে। আচ্ছা, তুমি একটা কথা জিজ্ঞেস করে ভালো করে ভেবে দেখো, তোমাকে বলেছে গুণফল 0 হতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, গুণফল 0। যে দুটো সংখ্যা তুলবে তাদের গুণফল কিন্তু 0 হবে। ধরো তুমি প্রথমবারে 3 তুললে, পরের বারে 5 তুললে, তাহলে গুণ করলে কি 0 হবে? 5 3 তো 15 হচ্ছে, কিন্তু গুণফল 0 হতে হবে। তার মানে আমার প্রথমবারে যে সংখ্যাটা তুলবো তাদের মধ্যে যে কোনো একজন, মানে প্রথম বা দ্বিতীয়বারে এদের দুবারে যে সংখ্যাটা তুলবো তাদের মধ্যে যে কোনো একজন 0 থাকতে হবে, তবেই না গুণফল 0 হবে। বাক্সটায় কি কি নাম্বার করা আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, মোট 10টা ডিজিট করা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি প্রথমে 0, প্রথমে 0 কতগুলো কেসে আছে, প্রথমে 0, প্রথমে 0 মানে আমি 0 0 কেসটা নিচ্ছি না, বাদ বাকি অন্য যে কোনো কেস নিচ্ছি, এটাকে আলাদা করে নিয়ে নেবো। ঠিক আছে, তো প্রথমে 0 আসতে পারে। তাহলে প্রথমে যদি 0 আসে, দ্বিতীয়বারে 0 বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9টা কেস হতে পারে। তার মানে প্রথমবারে তো 0 চলে এলো, তাহলে প্রথমবারে 0 এলে 0 1 0 2 এরকম করে 0 3 এরকম করে আমাদের কতগুলো কেস আসতে পারে, 0 9। তাহলে এখানে কটা কেস আছে, 9টা। আবার যদি দ্বিতীয়তে 0 হয়, দ্বিতীয় 0, দ্বিতীয় 0, দ্বিতীয় 0 মানে 0 1, সরি এটা 1 0 2 0
3 শূন্য, এরকম করে করে আমাদের 9 শূন্য পর্যন্ত কতগুলো কেস আসবে? আরও 9টা, 1 2 3 করে করে 9 শূন্য। আর দুটোই শূন্য, এরকম আরেকটা কেস আছে, 2টি শূন্য। তাহলে মোট কটা কেস হচ্ছে? এখানে 9টা, এখানে 9টা, 9 9 18 আর 1 19টা, এখানে 9 পিস, এখানে 9 পিস, আর এখানে আমার 1 পিস। তাহলে 9 প্লাস 9 প্লাস 1, 9 9 18 আর 1 19টা কেস আছে, ঠিক আছে? তাহলে মোট 19টা কেস আছে। এবারে আমাকে বলো টোটাল নমুনা বিন্দু কত? তোমাকে তো দুবার চান্স দিয়েছে, দুটো সংখ্যা তুলতে হবে। প্রথমটার জন্য আমার কটা চান্স আছে? 1 থেকে 10 পর্যন্ত। প্রথমটার জন্য আমার 10টা অপশান, যে সংখ্যাটা তুলেছিলাম ওটাকে আবার ফেলে দিয়েছি। তাহলে দ্বিতীয়বারও আমি এই 10টা থেকে যে কোনো একটা তুলতে পারি। দ্বিতীয়বারের জন্য আমার কাছে 10টা অপশান। তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 10 × 10, তার মানে 100 হচ্ছে মোট নমুনা বিন্দু। তাহলে গুণফল শূন্য আসবে এরকম কটা কেস আছে? 19টা। 100টার মধ্যে কটা কেস আছে? 19টা। তাহলে সম্ভাবনা কত হবে তোমার? 19/100। সম্ভাবনা তোমার কত হবে? 19/100, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ফার্স্ট কেস। এইভাবেও তুমি করতে পারো। আর একটা ভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারো, যেটা গুণফল শূন্য, মানে আমি যদি এ কে বলি প্রথমে শূন্য, একে যদি বলি প্রথমে শূন্য, তাহলে এইভাবেও আমরা করতে পারি। তাহলে পি অফ এ মানে হচ্ছে প্রথমে শূন্য মানে শূন্য, একটা কেসেই আছে 1/10। আর দ্বিতীয়বারে অন্য যে কোনো সংখ্যা আসতে পারে, 10টার মধ্যে যে কোনো একটা আসতে পারে, তাহলে এটা 10/10। দ্বিতীয়বারে 10টার মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, মানে 10টার মধ্যে যে কোনো 10টা সংখ্যা আসতে পারে। তাহলে এটার কেস কত হচ্ছে? 10/100। কাটাকুটি করলাম না। একইভাবে বিটা যদি দ্বিতীয় শূন্য হয়, তাহলে প্রথমবারে যে কোনো সংখ্যা আসতে পারে, 10টার মধ্যে যে কোনো 10টা আসতে পারে। আর দ্বিতীয়বারে শুধু শূন্য আসবে, মানে একটা কেসেই আছে 1/10। তাহলে পি অফ বি পেয়ে যাব, এটাও পেয়ে যাব 10/100। আর পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে প্রথমও শূন্য দ্বিতীয় শূন্য। তাহলে প্রথমবারে শূন্য মানে একটা কেসে, আর দ্বিতীয়বারে শূন্য মানেও একটা কেসে। তাহলে এটা 1/100। তাহলে পি অফ এ ইউনিয়ন বি বার করতে হবে, হয় প্রথমে শূন্য, না হলে দ্বিতীয়বারে শূন্য, না হলে দুবারই শূন্য, মানে অথবা কাজ করছে, হয় প্রথমবারে শূন্য, অথবা দ্বিতীয়বারে শূন্য, অথবা দুটোই শূন্য। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি? পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো পি এ মানে হচ্ছে আমার 10/100, পিবি মানে হচ্ছে 10/100 মাইনাস 1/100। 10 10 20, 20 থেকে একবার দিলে 19/100। এখানেও আমাদের সেম এসেছিল 19/100। আমরা এইভাবে অঙ্কটাকে করতে পারি, ঠিক আছে? এটা ছিল আমাদের 50-এর দাগের অঙ্ক। এরপর আমরা আসছি 51-এর দাগের অঙ্ক। 51 দাগের অঙ্ক বলছে 1 2 3 4 5 6 7 8 9, এরকম 9টা সংখ্যা আছে। যথেচ্ছভাবে দুটো অঙ্ক নেওয়া হলো। অঙ্ক দুটির সমষ্টি যদি অযুগ্ম হয়, তাহলে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা। তাহলে তুমি ভাবো 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে আমাকে দুটো সংখ্যা নিতে বলেছে, ঠিক আছে? যদি অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হয়, দুটো সংখ্যা নিতে বলেছে মানে একসাথে দুটো নিলাম। ধরো আমি এখান থেকে 5 6 টুকলাম, তাহলে 5 6 যে কথা, 6 5 কিন্তু আলাদা নয়, সেম কথা, কিন্তু দুটোকে নিতে বলেছে। তো 5 আর 6 যদি নিই, 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে। তাহলে অযুগ্ম সমষ্টি কি কি কেসে হতে পারে তুমি একটু চিন্তা করলেই পেয়ে যাবে। অযুগ্ম হতে গেলে একটা যুগ্ম, একটা কিন্তু অযুগ্ম হতে হয়। তাহলে আমি 1-এর সাথে 2 নিতে পারি, 1-এর সাথে 4 নিতে পারি, 1-এর সাথে 6 নিতে পারি, 1-এর সাথে 8 নিতে পারি। 1-এর কেস হয়ে গেছে। এবার 3-এর কেস আসছে। 3-এর সাথে আমি 2 নিতে পারি, 3-এর সাথে 4 নিতে পারি, 3-এর সাথে 6 নিতে পারি, 3-এর সাথে 9 নিতে পারি। 3-এরও হয়ে গেল। তুমি যদি 5 দিয়ে ভাবো, 5-এর সাথে আমি 2 নিতে পারি, 5-এর সাথে 4 নিতে পারি, 5 6 নিতে পারি, 5 9 নিতে পারি। আর 7 দিয়ে যদি ভাবি, 7 2 7 9, 7 4 7 6 7 9, আর 9-এর জন্য যদি ভাবি 9 2, এগুলো 8 হবে, সরি, 9 2 9 4 9 6 আর 9
8। এই সংখ্যাগুলোর সমষ্টি সবসময় অযুগ্ম দেবে। 2 একে 3, 4 একে 5, 6 একে 7, 8 একে 9, 3 2 এ 5, 3 4 এ 7, সমষ্টি দেখতে পাচ্ছ অযুগ্ম আছে। তাহলে কটা কেস? এখানে 4টে, এখানে 4টে, 8টা, 4 12, 4 16, 4 20টা কেস। এর মধ্যে বলেছে যে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা। একটা অঙ্ক 6 দেখো কটা কেসের মধ্যে আছে? 20টার মধ্যে 5টা কেসের মধ্যে আছে। তাহলে সম্ভাবনা 5/20, মানে সম্ভাবনা হবে 1/4। ঠিক আছে, তুমি এভাবে করতে পারো। আর একটা কি পদ্ধতি আছে দেখে নাও। একই অঙ্ক আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি, আমাকে 9টা অঙ্ক থেকে 2টো অঙ্ক নিতে বলেছে। 9টা অঙ্ক থেকে 2টো অঙ্ক নিতে বলেছে, মানে কেমন ভাবে নিতে বলেছে? যে সমষ্টি অযুগ্ম হবে, এমন 2টো অঙ্ক নিতে হবে যাদের সমষ্টি অযুগ্ম হবে। তার মধ্যে কতগুলো 6 থাকবে তার সম্ভাবনা চেয়েছে। সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা চাইনি কিন্তু। যদি সমষ্টি অযুগ্ম হয় তার মধ্যে কতগুলো 6 থাকবে তার সম্ভাবনা চেয়েছে। তাহলে সমষ্টি অযুগ্ম করতে গেলে একটা যুগ্ম নিতে হবে, একটা অযুগ্ম নিতে হবে। তাহলে যুগ্ম সংখ্যা কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। এই 4টে থেকে আমাকে যে কোনো একজনকে নিতে হবে। আর অযুগ্ম কটা আছে? 5টা। 5টা থেকে আমাকে যে কোনো একজনকে নিতে হবে। ঠিক আছে, এবারে উপরে হচ্ছে 6 থাকার সম্ভাবনা আমরা বার করছি। কার জন্য? সমষ্টি অযুগ্ম হলে 6 থাকার সম্ভাবনা। তো 6 তো আসবে, আর 6-এর সাথে কি আসতে পারে? অযুগ্ম সংখ্যা আসতে পারে। 6-এর সাথে 1 আসতে পারে, 6-এর সাথে 3 আসতে পারে, 6-এর সাথে 5 হতে পারে, 6-এর সাথে 7 হতে পারে, 6-এর সাথে 9 হতে পারে। মানে যুগ্মটাকে নিয়ে আর ভাববো না, আর অযুগ্মগুলোকে নিয়ে ভাববো। অযুগ্ম আর কটা সংখ্যা পড়ে আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে 5টা থেকে যে কোনো একজনকে নিলেই আমার হয়ে যাবে। যুগ্মটা আমার সবসময় কি থাকবে? 6 থাকবে, এটা বলে দিয়েছে। তাহলে 5C1 5C1 আমার কেটে গেল। তাহলে 4C1 মানে 4। তাহলে সম্ভাবনা হবে 1/4, যেটা আছে আমাদের অপশান নাম্বার এ অপশানে আছে। তাহলে তোমরা ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেটা ভালো লাগবে সেইভাবে করবে। নেক্সট অঙ্ক 52টা বলছে একজন পরীক্ষার্থী পদার্থবিদ্যায় পাস করার সম্ভাবনা 70%। আমরা তো বলেই থাকি যে আমার পাস করার চান্স 50-50, মানে 50% পেতে পারি, 50% ফেলও করতে পারি। তো তার পদার্থবিদ্যায় পাস করার সম্ভাবনা 70%, মানে কি ভালোই পরীক্ষা দিয়েছে, তার মানে ফেল করার সম্ভাবনা কত? 30%। তাহলে যদি ফিজিক্সে পাস করার সম্ভাবনা 70% হয়, এ মানে যদি আমি ফিজিক্সকে বলি, তাহলে পি অফ এ মানে হচ্ছে 70%। পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, 70/100 পদার্থবিদ্যায় পাস করার সম্ভাবনা। আর রসায়নে পাস করার সম্ভাবনা 40%। বি যদি আমি রসায়ন বলি, তাহলে এটা 40%, মানে আমার 40/100। আর কি বলে দিয়েছে? দুটি বিষয়ের মধ্যে একটিতে পরীক্ষার্থীর পাস করার সম্ভাবনা কত? দুটি বিষয়ের মধ্যে একটিতে ওই পরীক্ষার্থীর পাস করার সম্ভাবনা, মানে যে কোনো একটাতে পাস করবে, হয় ফিজিক্সে না হলে কমার্সে। তাহলে আমাকে কি অ্যান্সার চেয়েছে? আমাকে অ্যান্সার চেয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। যদি ফিজিক্সে পাস করে তাহলে কেমিস্ট্রিতে ফেল। আরেকটা কি চেয়েছে? পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। যদি কেমিস্ট্রিতে ফেল, ফিজিক্সে ফেল করে তাহলে কেমিস্ট্রিতে পাস। আচ্ছা, পি অফ এ গুলো তো পেয়ে গেছি 7/10, আর পি অফ বি পেয়ে গেছি 4/10। তাহলে পি অফ এ এর কমপ্লিমেন্ট কত হবে? 1 - 7/10, তার মানে এটা আসছে 3/10। আর পি অফ বি এর কমপ্লিমেন্ট কত হবে? 1 - 4/10, এটা আসছে 6/10। তো প্রত্যেকটা স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা মানে পি এ মানে কত? 7/10, আর পিবি মানে হচ্ছে 6/10, প্লাস পি অফ এ এর কমপ্লিমেন্ট এটা হচ্ছে 3/10, আর পিবি হচ্ছে আমাদের 4/10। তো নিচে 100 লসাগু হচ্ছে, 6 7 42 আর 4 3 12, তার মানে 54/100। যদি কাটাকুটি করা যায় তাহলে 27/50 থাকছে। তাহলে এটা আছে আমাদের অপশান নাম্বার 27/50, অপশান নাম্বার ডি অপশানটা আমাদের সঠিক উত্তর। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। আমি আজকে 52 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম তোমাদের। নেক্সট ক্লাসে বাদ বাকি সমস্ত অঙ্ক করাবো, চেষ্টা করব যতটা বেশি করে তাড়াতাড়ি কভার করা যায়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।